শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর দিনের প্রত্যাশা দিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন, পুরো রাঙা সকাল পরিবার আছে, একই সঙ্গে থাকছি কাজী রওশনারা সাকি এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। সুন্দর দিনে যদি আমরা প্রকৃতি, পরিবেশ এবং প্রকৃতির নানা লীলা খেলার মধ্যে যারা বড় হয়েছে এমন কিছু অতিথি পাই, তাহলে কিন্তু দিনটা সোনায় সোহাগা হয়ে যায়। আজকের দিনটি তার ব্যতিক্রম নয়, কিন্তু তার আগে যাচ্ছি সাকির কাছে। শুভ সকাল সাকি। শুভ সকাল মাসুক, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো এবং ভীষণ ভালো লাগছে। তুমি প্রকৃতির কথা বলছিলে এবং প্রকৃতির সান্নিধ্যে বেড়ে ওঠা বা প্রকৃতির কাছাকাছি গিয়ে কাজ করা একজন মানুষ আজকে আমাদের সঙ্গে রয়েছেন। তুমি কি জানাবে কে রয়েছেন? ঠিক আছে প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি চিত্রশিল্পী, কবি এবং গীতিকার আমিনুর রহমান প্রামাণিক। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। খুব ভালো লাগছে আজকে আপনাকে আমাদের মাঝে পেয়ে। আজকে সময়টা আপনার থেকে প্রকৃতি, পরিবেশ, সেই ছোটবেলার বেড়ে ওঠা সব কিছুই শুনবো। শুরুতেই ছোটবেলায় একদম দুরন্তপনার মধ্যে দিয়ে আপনার বড় হওয়া, একটু শুনি কেমন দুরন্ত ছিলেন? খুবই দুরন্ত ছিলাম। আমাদের গ্রামটা ছোট্ট একটা গ্রাম, আর আমরা গ্রামের ছেলের সংখ্যা খুব কম ছিলাম। আচ্ছা। যার কারণে ছেলে মেয়ে উভয়ে মিলিয়ে আমরা খেলাধুলা করতাম, যা হাসি আনন্দ যা করতাম একসঙ্গেই করতাম। গ্রামের নাম কি ছিল? গ্রামের নাম ছিল বালিঘাটা। আচ্ছা, এটা পাঁচবিবিতে? পাঁচবিবিতে। বাহ, দারুণ। ছেলে মেয়ে এতটাই দুরন্ত ছিলাম যে প্রতিদিনই বিচার আসতো ঘরে। আচ্ছা আচ্ছা, কি কারণে? দুরন্তপনাটার নেগেটিভ দিকটা হচ্ছে যে আমি কাউকে প্রথম আঘাত করতাম, মারামারি করাটা বেশি ছিল আমার, যার জন্য বিচার আসতো ঘরে। এবং সেই বিচার আমার উপরে বর্তাতো, কিছুটা শাস্তি বর্তাতো। এটা অনুশীলন ছিল বাড়িতে যে বাইরে থেকে বিচার আসা যাবে না। আচ্ছা। যার কারণে আমাকে মোটামুটি শাস্তির মুখোমুখি হতেই হতো, প্রায়ই হতো। আচ্ছা, কি ধরনের শাস্তি পেতেন? না, চলতো, চর থাপ্পড় বেটটা চলতো, ভালো চলতো। অন্যদেরকে আগে আঘাত করা, এটা কেন করা হতো? মানে নিজের ইচ্ছে মতো? না, নিজের ইচ্ছে না। ধরেন যে আমি কোনো একটা বিষয় নিয়ে তাদের সঙ্গে আমার বার্গেনিং হচ্ছে, একটা সময় হয়তো বা সে বলে ফেললো যে মারবো তোকে একটা, ও মারবো তোকে একটা বলার আগে আমি মারাই সারা, এইরকম একটা দুরন্তপনা ছিল। জি জি, যার কারণে আমি কখনো আগে মার খাই নাই, মারটা দিয়ে ফেলতাম। আচ্ছা, এই কারণে আমার কাছে আমি দোষী হয়ে যেতাম আসলে। আচ্ছা, কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা ছিলাম অনেকগুলো ভাই বোন, আমরা 8 ভাই 2 বোন। আচ্ছা, আপনার অবস্থান? আমি ভাইদের মধ্যে দ্বিতীয় এবং সন্তানদের মধ্যে তৃতীয়। আচ্ছা, তো 8 ভাই বোনের পরিবার ছিল। জি। ভাই বোনদের মধ্যে নিশ্চয়ই সখ্যতা ছিল, সেখানেও কি একই রকম না অবস্থা ছিল? ভাই বোনদের মধ্যে মারামারি লাগতো না। আমরা ভাই বোনরা খুব ফ্রেন্ডলি, খুব আন্তরিক। এখনো যদি আমরা ভাই বোনরা এক জায়গায় হয়ে যায়, রাত কেটে যায় একদম আনন্দ উল্লাসে। বাবা মা সম্পর্কে একটু শুনি। আমার বাবা মূলত ছিলেন একজন ব্যবসায়ী, কিন্তু উনি কৃষিজীবী ছিলেন। আচ্ছা। কৃষিকে এতটা বেশি ভালোবাসতেন যে উনি ওনার ব্যবসা পরিবর্তন করে ভালো ফসল উৎপাদন করতে হবে, এই জন্য উনি সার কীটনাশক ওষুধের দোকান করছিলেন। আচ্ছা। যাতে করে ওই সার কিনতে না হয়, খোল কিনতে না হয়, কীটনাশক কিনে জমিতে দিতে না হয়, সে কারণে উনি এই কিনে জমিতে দেওয়া এটা একটা বার্ডেন মনে করে উনি প্রথম ডিলার জয়পুরহাট জেলার তৎকালীন মহকুমা আর কি। আচ্ছা আচ্ছা। তো উনি নিজে চাষ করতেন এবং আশপাশের কৃষকদেরকে উদ্বুদ্ধ করতেন। আর উপজেলা তৎকালীন থানা কৃষি অফিসও আমার বাবাকে বলতেন যে আপনি একটু মানুষকে বুঝান, আপনারা বুঝালে বুঝবে। এবং আমি দেখতাম যে উনি অনর্গল বুঝিয়ে যাচ্ছেন। আমাদের যখন ফসল ভালো হচ্ছে, বাজারে দাম পাচ্ছি, তো তখন মানুষ আসছে যে আপনি এই ফসলটা এরকম হলো কেন, আমাদেরকে একটু পরামর্শ দেন। যেমন প্রথম আলু আবাদ করে যখন বাইরের আলুটা আসে, আমরা তখন ছোট ছোট 76-75 এদিকে হবে, এত বড় বড় আলু। আচ্ছা। আমার বাবার একটা রেকর্ড আছে 78 সালে, বাংলাদেশ রেকর্ড বলা হয় ওটাকে, একরে 450 মণ আলু। বাহ বাহ, চমৎকার। আসলে যে যে বিষয়টাকে ভালোবাসবে এবং সেটার জন্য কাজ করবে, সেখান থেকে আসলে অসংখ্য পুরস্কারও পেয়েছেন কিন্তু উনি। তাই? অসংখ্য পুরস্কার পেয়েছেন। একটু মায়ের গল্প শুনি। মা একেবারেই গৃহিণী, ঘর আর সন্তান সন্ততি বলতে যা বোঝায় আর কি। আর কিন্তু আমি এক ডানপিটে ছেলে হিসেবে আমি মায়ের খুব বেশি কাছে ছিলাম। আচ্ছা। আমার আদর আহ্লাদ যত কিছু প্রয়োজন আমি মায়ের কাছ থেকে আদায় করতাম। বাবা একটু
রাগী ছিলেন, সহজে আমরা বাবার কাছে কেউ কোনো আবদার করতাম না। আপনি যে রকম শিল্পমনা মানুষ, পরিবারের আর কোনো ভাই বোন কি এরকম শিল্পমনা ছিল ছোটবেলায়? আমাদের পরিবারে একটা জিনিস ছিল যে আমরা হামদ নাত গাইতাম সবাই, বাবাও গাইতেন। আচ্ছা, যার জন্য এই যে সুর সঙ্গীত এই জিনিসগুলো আমাদের সবার মধ্যে আছে। আর ছবি আঁকার বিষয়টা আমার ভিতরে খুব ছোটবেলা থেকে আসছে। আর আমার একদম ছোট ভাইটা, ওর ভিতরে কিছুটা ছিল কিন্তু ও এই লাইনে আসতে পারেনি। আচ্ছা, এই বিষয়গুলো আরো বিস্তারিত জানবো, কিন্তু তার আগে আপনার সম্পর্কে কিছু তথ্য আছে আমাদের কাছে, দর্শককে জানাতে চাই। দর্শক, আমিনুর রহমান প্রামাণিক লিখছেন, আঁকছেন, গাইছেন আর শিশু কিশোরদের শেখাচ্ছেন ছবি আঁকা। রাজশাহী আর্ট কলেজ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটে গ্রাফিক্স ডিজাইন বিভাগ থেকে শিক্ষা শেষ করেন তিনি। ছোটবেলা থেকেই ছবি আঁকার পাশাপাশি ঝোঁক ছিল গান এবং কবিতার প্রতি। কবিতা লিখছেন স্কুল জীবন থেকেই। তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে দহনে বর্ষণে স্বপ্নবৎ, স্বপ্ন করি চাষ, ইচ্ছেগুলো, মৃত্তিকা মন্থর, যৌথ প্রকাশনা, শব্দচাষীর কাব্য এবং হে মহাসাগর। তিনি একজন গীতিকারও। বাংলাদেশ বেতারের নাটিকা, স্পট এবং জিঙ্গেল লিখেছেন প্রায় অর্ধ শতাধিক। বান্দরবন জেলা শিল্পকলা একাডেমির চারুকলা প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন দীর্ঘদিন ধরে। বেশ কিছু ক্যালিওগ্রাফি করেছেন আরবি ভাষায়, পাশাপাশি বাংলা ভাষাতেও। চারুকলার বিশেষ অবদানের জন্য শিল্পকলা একাডেমির সম্মাননা পদক পেয়েছেন 2013 সালে। আবারও ফিরে যাচ্ছি তার সাথে আলাপনে। পারিবারিক সুন্দর একটা পরিবেশে আপনার বড় হওয়া এবং খুবই স্নিগ্ধ, প্রাকৃতিক, সব কিছু মিলেই আসলে দারুণ। একটু শুনি যে সে সময় আসলে খুব সম্ভবত 1971 সালের মুক্তিযুদ্ধের সময় আপনি 7 বছরের শিশু। যুদ্ধ আসলে এমন একটা বিষয় যেটা একটা শিশুর জীবনে বা মনে অন্যরকম একটা প্রভাব ফেলে। একটু যুদ্ধের গল্পটা শুনে আসে আপনার চোখে। আমার 71 সালে আমরা যা দেখেছি আসলে অনেক কিছুই মনে আছে, কিন্তু ধ্বংসযজ্ঞ বা বিভৎসতা এগুলো আমাদের সামনাসামনি কখনো ঘটেনি, কিন্তু আমরা প্রভাবিত হয়েছি। যেমন আমাদের মাথার উপর দিয়ে ফাইটার যাচ্ছে, আমরা কানে আঙ্গুল দিয়ে ধান খেতে শুয়ে পড়ছি। আচ্ছা, গরু চড়াতে গেছি রাখালদের সঙ্গে, তাদের সঙ্গে খেলাধুলা করছি, হঠাৎ করে ফাইটার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, আমরা সবাই শুয়ে পড়লাম। আচ্ছা, এটা আমাদেরকে শেখানো হয়েছিল যে ফাইটার আসলে শুয়ে পড়বে। বুঝতে পেরেছি। তারপরে গোলাগুলি হচ্ছে, চারিদিকে শব্দ হচ্ছে। আমাদের গ্রামটা ছিল এরকম যে গ্রামের পশ্চিম সাইডে ছিল মেন রোড, হাইওয়ে যাকে বলে, এবং পূর্ব সাইডে ছিল রেল লাইন। আমরা মাঝখানে ছোট্ট একটা গ্রাম। তো যখন হানাদার বাহিনী যে রোড দিয়ে আসতো, তখন আমরা রেল লাইন পার হয়ে ওপারের গ্রামে কোথাও গিয়ে লুকিয়ে পড়তাম। আবার ট্রেন দিয়ে যদি ওরা আসতো, খুব স্লোলি চলতো কিন্তু ট্রেনগুলো, আমরা এটা দেখেছি। তো ট্রেনগুলো যখন আসতো, এমনও হয়েছে যে ট্রেনগুলো এসে ঠিক আমাদের গ্রামের পাশে দাঁড়িয়ে গেছে। আমরা তড়ি ঘড়ি করে সবাই পরিমরি করে দৌড় দিচ্ছি পশ্চিম দিকে, মাঠ পার হয়ে, নদী পার হয়ে আরেক গ্রামে গিয়ে আশ্রয় নিচ্ছি। এই কাজগুলো করেছি। এবং রাত বিরাতে ইন্ডিয়া থেকে সেল মারছে, আমরা সেলের শব্দ শুনছি। এবং তখন হারিকেনের আলো ছাড়া কোনো আলো ছিল না। সেই হারিকেনের আলো যেন দেখা না যায়, এই জন্য বয়স্করা বলতেন এই হারিকেনটা আঁচলের নিচে লুকিয়ে ফেলো, মহিলাদেরকে বলতো। তো আমার মায়েরা এই কাজটা করতেন। তা আমরা ওনাদের পিছে পিছে, শুধু ছোট থাকার কারণে সবসময় মায়েরা আঁচলটা ধরে রাখতাম যেন আমি বিচ্ছিন্ন হয়ে না যায় আর কি। আচ্ছা, অনেক কিছুই দেখেছি। এবং আমাদের যে শোনা যে আজকে হাই স্কুলে রাত্রে বম্বিং হয়েছে, পরের দিন সকালবেলা গিয়ে আমরা সবাই মিলে, একদম ছোট ছোট মানুষ আমরা, কিন্তু সবাই মিলে গিয়ে দেখতে যেতাম যে কি কি বম্বিং হচ্ছে। দেখা যাচ্ছে রডে গুলি লেগেছে, রডের এখানে গর্ত হয়ে আছে, দেওয়াল ভেঙে চলে গেছে এরকম। ওখানে অনেক বিহারি ছিল একসময়, বিহারিদেরকে ওখানে তোলা হয়েছিল এবং তাদেরকে গুলি করে মারা হয়েছিল। আচ্ছা, গল্পগুলো শুনে মনে হচ্ছে যে এখনো জীবন্ত আপনার চোখে সেই সময়গুলো। খুবই জীবন্ত। যুদ্ধ চলাকালীন সময় তো গেল, একটু যেদিন স্বাধীনতা হলো সেদিনের মজার অনুভূতি শুনতে চাই, যে কেমন আনন্দ করেছিলেন। আসলে সেই জিনিসটা বুঝতে পারিনি। আমরা তখন তো একেবারে ছোট, আমি ক্লাস 1-এ পড়ি। তো আমাদের একটা ভাতিজা ছিল, সম্পর্কে ভাতিজা কিন্তু বয়সে আমাদের চেয়ে অনেক বড়। উনি এসে বলেন এই দেশ স্বাধীন হয়ে গেছে, চলো এখন আমরা আনন্দ করি। এই আনন্দ করতে গেলাম রাস্তায়, হইচই করে ঘুরে ঘুরে। আবার ট্রাক আসলো, আমাদেরকে নিয়ে চলে গেল বাজারে গিয়ে, একটা 5 মাথা জায়গা আছে সেখানে নিয়ে গেল। সেখান থেকে আমরা হইচই করে এই স্কুল সেই স্কুল চারিদিক দিয়ে ঘুরে ফিরে আবার
বাড়িতে চলে আসলাম। স্বাধীনতা জিনিসটা তো আমাদের বোঝার কথা নয়, জি, সত্যিই একেবারেই তাই। ছোট হ্যাঁ, তখন। খালি বুঝলাম যে এটা আনন্দের বিষয়, এরকম আর কি। তো স্কুলে যাওয়া, পড়াশোনা করা, কি কি করতে ভালো লাগতো? কি করতেন ছোটবেলায়? খেলাধুলা করতাম। আচ্ছা। স্কুলে আমাদের প্রাইমারি স্কুল ছিল বাড়ির পূর্ব দিকে, রেল লাইনের ওপারে, রামতনু সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন, তখন সরকারি ছিল না। আচ্ছা। ওখানে প্রাইমারি জীবনটা কাটিয়েছি। আর ওখানে ইউনিসেফ থেকে 72 সালে কিছু ফুটবল, কিছু খেলার জিনিস আর কিছু ছবি আঁকার উপকরণ আমাদেরকে দেওয়া হয়েছিল, লেখালেখির জন্য খাতা দেওয়া হয়েছিল। তো প্রথম আমরা ফুটবল দেখলাম এবং আমরা একটা দল গঠন করা। আমাদের গ্রামে বলেছি যে ছেলেদের সংখ্যা কম এবং আমরা মাত্র 11 জন ছেলে ছিলাম আমাদের গ্রামে একটা টিম করার মতো। বাহ। এই টিমটাই ধীরে 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 একসময় আমরা বড়দের টিমে খেলেছি। আচ্ছা, স্কুল জীবনে যেটা আমরা আপনার সম্পর্কে জেনেছি যে ছবি আঁকা নিয়ে একটা ঘটনা রয়েছে, যে ঘটনার মধ্যে দিয়ে আসলে আপনার ছবি আঁকার আত্মপ্রকাশ হয়েছে, একটু শুনি গল্পটা। এই যে ইউনিসেফ থেকে ক্রেয়ন দিল আমাদেরকে, ছোট ছোট প্যাকেট, তো ওগুলো আমাদের কাছে যক্ষের ধন, আমরা সহজে আঁকি না কিন্তু। হ্যাঁ, একটু আঁকলেও মনে হয় যে শেষ হয়ে যাবে, আবার দিবে কিনা। তো একদিন স্যার এসে বললেন, শহীদুল ইসলাম স্যার, উনি খুব এই কাজগুলো খুব ভালো করতেন, ওনার লেখা, হাতের লেখাও খুব সুন্দর ছিল। এবং উনি, আমি দেখতাম যে আমাদের গ্রামে বিয়ে হলে উনি এসে গেটে শুভ বিবাহ কথাটা লিখে দিতেন। আচ্ছা, এরকম একটা ওনার ডাক নাম ছিল, চারদিকে ডাক পড়তো। উনি একদিন আমাদেরকে বলছে, এই তোরা ছবি আঁকিস না কেন? তো ক্লাস 2-এ পড়ি তখন। দে একটা খাতা দে। একটা খাতা দেওয়া হলো, উনি জাস্ট ব্ল্যাক ক্রায়ন দিয়ে একটা হাতি আঁকলেন। আচ্ছা। আমার কাছে মনে হলো যে এটা একটা অসাধারণ জিনিস, এটা কি করে সম্ভব, একটা মানুষ হাতি আঁকছে। আমি বাড়িতে গিয়ে আমার টার্গেটই হলো যে আজকে আমাকে হাতিটা শিখতে হবে। আমি ঠিক স্যার যেভাবে হাতি এঁকেছেন আমি ওইভাবে আঁকলাম, এঁকে পিছনে খাতার পিছনের পৃষ্ঠাতে, তাও ছিল গণিত খাতা। পরের দিন যখন বাড়ির কাজ দিলাম, সবাই এই খাতা, স্যার খাতা দেখে বন্ধ করে দিয়ে দেয়। আমার কিন্তু এই যে বন্ধ করে দিচ্ছে, আমার হার্টের মধ্যে বিট বেড়ে যাচ্ছে, এই বন্ধ করলে তো হাতি পেয়ে যাবে, তো আমাকে তো স্যার ধরবেন। ঠিকই উনি ধরলেন, এই হাতি কোত্থেকে আসলো, এটা কার খাতা, এদিকে আয়। গেলাম, আমি তো মনে করছি আজকে আমার হবে। তুই কোথায় শিখলি এটা? স্যার আপনি কালকে আঁকছিলেন, ওটা শিখছি আমি। একবার দেখে তুই এঁকে ফেললি, তোকে দিয়ে তোর ছবি আঁকা হবে। এই একটা ছিল প্রেরণা, এই একটা কথাই আমাকে ছবি আঁকার দিকে নিয়ে গেল। আমি মনে করি যে এইটাই আমার স্টার্ট ছিল। একদমই তাই। আসলে যে কোনো উৎসাহ তো এভাবেই, যে কোনো একটা মানুষ যে কোনো একটা কাজে আগ্রহী হবে বা সেই দিকে এগিয়ে যাবে, সেটির পেছনে আসলে মূল কারণ হতে পারে একটা উৎসাহ, যেটি আপনার শিক্ষক আপনাকে দিয়েছিলেন। ছোটবেলায় কি ধারণা হয়েছিল যে চিত্রশিল্পী হবেন, বা ছোটবেলায় কি চিন্তা ছিল যে বড় হয়ে কি হব? ছোটবেলায় এরকম কোনো ধারণা ছিল না যে আমি চিত্রশিল্পী হব বা চিত্রশিল্পী হওয়া যায়, এই ধরনের কোনো বোধই ছিল না আমাদের ভিতরে। কারণ একেবারে গ্রামে মানুষ তো আমরা শিশু একাডেমি তখনও পাইনি, শিশু একাডেমি তখনও হয়নি, এটা তো 81 সাল থেকে যাত্রা শুরু। আমরা যে ওই যে বাড়িতে একটা হামনাতের একটা পরিবেশ ছিল, আমার মা বলতেন যে তোর কণ্ঠ ভালো, তুই কিন্তু গায়ক হতে পারবি। আচ্ছা। তখন আমাদের গায়ক বলতে আব্দুল আলিম, আব্বাস উদ্দিন, নীনা আহমেদ, ওনাদেরকেই আমরা চিনি। আমার মাও খুব শুনতেন এবং বলতেন যে তুই আগে ম্যাট্রিক পাস কর, তারপরে গায়ক হবি, গান শিখবি। তো আমি এটা তখন ক্লাস 7 পর্যন্ত লালন করেছি যে আমি গায়ক হব। ক্লাস 7-এ উঠে আমার কাছে কেন জানি আবার ড্রয়িংটা একটু করে লিখতে ভালো লাগে। সাইনবোর্ডের দোকানে গিয়ে বসে থাকি। এমনকি আমাদের ওখানে একটা সিনেমা হল ছিল, সিনেমা হলের ব্যালকনির বারান্দায় একজন আর্টিস্ট দারওয়ান ছিলেন, সিনেমা হলের দারওয়ান, কিন্তু উনি ওই সাইনবোর্ড আর্টিস্ট। আচ্ছা। এবং বিহারি ভদ্রলোক, খুব ভালো আঁকতেন, হাত ভালো ছিল। আমি কখনো কখনো ওখানে গিয়ে বসে থাকতাম। আচ্ছা। উনি কখন পটা লিখবেন, আমার ল লিখতে কষ্ট, তালবস্য লিখতে কষ্ট, উনি কখন এগুলো লিখবেন, আমি এটা শিখবো, এরকম করে গিয়ে বসে থাকতাম।
তো এগুলো আবার প্র্যাকটিস করতাম। আবার আমার বন্ধু বান্ধবরা কিরে তোর লেখা তো সুন্দর হয় কেমন করে, আমার নামটা একটু লিখে দে, এগুলো করতাম আর কি। বাহ, ভালো লাগতো? ভালো লাগতো, এটা একটা আলাদা। আবার যে বললাম আমার স্যার বিয়েতে শুভ বিবাহ লিখে দিতেন, আচ্ছা। ওখানে স্যারের নামটা কাটা গেল কিন্তু আমার হাতের লেখা সুন্দর হয়ে যাওয়াতে স্যার কাটা পড়ে গেলেন। আচ্ছা, আচ্ছা। ওই কাজটা আমার ভাগে চলে আসলো এবং ওই যে দুই পাশে কলার গাছ, এক মাঝখানে একটা বাঁশের চাটাই দিয়ে কিছু দেবদারুর পাতা দিয়ে গেট সাজানো হতো, জি, জি। মাঝখানে ঝুলানো থাকতো শুভ বিবাহ। এই কথাটা আমি লিখতাম, এর জন্য আমি 5 টাকা ভাগে পেতাম। বাহ, দারুণ। স্যার, আপনি তো লেখালেখিও শুরু করেছেন স্কুল জীবনেই। হাই স্কুল জীবনে। হাই স্কুল জীবনে একটু শুনি কিভাবে মানে লিখবো আঁকবো সেটার গল্পটা শুনলাম যে অতীতে উৎসাহ ছিল বা এরকম দেখে আঁকা শিখলেন, লেখাটা কিভাবে আসলো? লেখাটা আসলে ওইরকম করে হয়নি। লেখাটা আশেপাশে দেখি যে দু একজন ছন্দ মিলায় কথা বলে। যেমন আমাদের ওখানে এক ভদ্রলোক ছিলেন, উনি রংপুর বেতারে ভাওয়াইয়া গাইতেন, ভাওয়াইয়া লিখতেন এবং বাড়ি যদিও ওনার জয়পুরহাটে। আচ্ছা। উনি অনর্গল রংপুরে ভাষায় কথা বলতে পারতেন, আমরা বলতাম স্বভাব কবি আব্দুল সত্তার। আচ্ছা। উনি অনর্গল পথ চলতে চলতে ছন্দ মিলিয়ে কথা বলতে পারতেন। তো এই জিনিসটা আমার মাথার মধ্যে এক সময় ঢুকলো যে ছন্দ মিলায়ও কি কথা বলা সম্ভব? এটা তো রবীন্দ্রনাথ নজরুলদের জিনিস, এটা কেমন করে মানুষ? এটা কোন ক্লাসে পড়া অবস্থায়? এটা 9-10 এর দিকে হবে। কোন স্কুল ছিল তখন? পাঁচবি পাইলট হাই স্কুল। আচ্ছা। লাল বিহারী পাইলট হাই স্কুল। এখন এটা সরকারি হাই স্কুল। জি। তো আমি ছোটখাটো দুই একটা ছড়া লেখার চেষ্টা করলাম, কিন্তু লেখাটা মূলত আসলো কখন, যখন আমি রাজশাহী চারুকলাতে পড়ি। আর আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে আমরা যখন ইউনিভার্সিটিতে ঢুকি তখন এরশাদ ক্ষমতায় আসেন। ক্ষমতায় আসার পর আমরা ইউনিভার্সিটিতে, আবার এরশাদ চলে যাওয়ার পর আমরা পাশ করে বের হই। আমাদের এই সময়টা লেগেছিল 5 বছরের কোর্স, আমাদের 9 বছর লেগেছিল। তো রাজশাহী চারুকলাতে পড়ার সময় এক সময় এরকম 4 মাস 5 মাস ভ্যাকেশন, এরশাদ ভ্যাকেশন যাকে বলে আর কি, হঠাৎ করে হল ভ্যাকেন্ট করে দেওয়া হলো, যাও বাড়িতে যাও। তো আমরা বাড়িতে গিয়ে কি করি, খালি আড্ডা মারি, ঘুরে বেড়াই। একসময় সিনিয়র ভাইরা বললেন যে আমরা ইউনিভার্সিটিতে বা মেডিকেলে যারা পড়ি আমরা একটা অর্গানাইজেশন তৈরি করি। তো একদিন বসে এরকম একটা সিদ্ধান্ত হলো, সব শিক্ষার্থী সমিতি, এদের কাজ হবে এই শিক্ষামূলক কাজ, যারা কিংবা এখানে যখন ছুটিতে আসবো আমরা কিছু বনায়নের কাজ করব, শিক্ষাবৃত্তির কাজ করব, আর যখন ইউনিভার্সিটি খোলা থাকবে যারা ভর্তি হতে যাবে এদেরকে সহযোগিতা করা। এই কাজটা নিয়ে আমরা সংগঠনটা দাঁড় করালাম, নাম হলো শিক্ষার্থী সমিতি 5BB। আচ্ছা, ওটা বিশ্ববিদ্যালয় জীবনের কথা বলছেন? না, রাজশাহী আর্ট কলেজে থাকতেই। আচ্ছা, আর্ট কলেজে। যেহেতু রাজশাহী আর্ট কলেজটা ইউনিভার্সিটির সঙ্গেই ছিল এবং ইউনিভার্সিটিটা বন্ধ হয়ে গেলে রাজশাহী আর্ট কলেজে বন্ধ হয়ে যেত। তো ওই সংগঠনটা আত্মপ্রকাশ করার জন্য একটা প্রকাশনা লাগবে। আমাকে বললেন যে তুমি প্রচ্ছদ করবে নাকি লেখা দিবে। কিন্তু দুর্ভাগ্যবশত ছিল কি, আমার বড় ভাইয়ের বন্ধু, উনি আমার 3 বেস সিনিয়র রাজশাহী চারুকলাতে। তো সাধারণত যা হয় সিনিয়রকে প্রেফার করা হয়। ওনাকে বললেন যে তুমি তাহলে প্রচ্ছদ দাও আর আমিন একটা লেখা দিবে। আচ্ছা। এই যে আমিন একটা লেখা দিবে, আমার মাথা খারাপ যে আমি এখন কি লেখা দিব, আমি তো লিখতে জানি না। দু একটা ছড়া লেখার চেষ্টা করেছি। তো আমাদের একটা মেডিসিনের দোকান ছিল, বড় ভাই দেখতেন, ওখানে বসে বসে একটা কবিতা লিখলাম, যে বিড়ম্বনার মধ্যে আমরা আছি, এরশাদ যে বিড়ম্বনার মধ্যে আমাদেরকে রেখেছে, সেটা নিয়ে একটা কবিতা লিখলাম, 53 লাইন। আচ্ছা, এক কবিতা 53 লাইন যখন লিখলাম তখন আমার মনে হলো যে এটা কোনোদিন ছাপবে না। আমি একটা ছোট মানুষ, একটু কাটাকাটি করি, করতে 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 35 লাইনে এসে আর পারি না, যে না আর কোনো শব্দ ফেলা যাবে না। ওই অবস্থায় আমি জমা দিলাম এবং যেদিন পত্রিকা আসে আমি খুব দূরে দূরে বুকে পত্রিকাটা নিলাম। সদস্য হিসেবে তো একটা পাবই, লেখক হিসেবে না পাই। সদস্য তো আরেক দোকানে গিয়ে, আমার বন্ধুর দোকানে গিয়ে, এই দেখতো এখানে সূচিপত্রে আমার নাম আছে কিনা। আমি কিন্তু খুলে দেখি না। আচ্ছা আচ্ছা। সূচিপত্রে হ্যাঁ আছে, তোর নাম তো আছে, আমিনুর রহমান আমিন। তখন আমি আমিনুর রহমান আমিন নামে লিখতাম। আচ্ছা। প্রামাণিকটা কি পরে এসেছে? আমি দেখলাম যে আমিনুর রহমান আমিন আরো কয়েকজন। এই জন্য আমি আমার বংশীয় যে ইয়েটা ওটা নিয়ে আসলাম আমার নামের সঙ্গে, আমার যেটা মূল নাম, এটা পরে আসছে।
আমার প্রথম কাব্যগ্রন্থটাও আমিনুর রহমান আমিন নামেই বেরিয়েছিল। তো ওই নাম আসলো, লেখা আসলো, আমি তো অনেকক্ষণ পত্রিকাটা বুকে চেপে থাকলাম। পরে দেখি যে পুরাটাই আছে, কেটে বাদ দিল। কবিতাটা দুটো অংশ ছিল, যে এরশাদ মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশে ছিলেন না, পাকিস্তানে কি কি করেছেন সে অংশ, এবং পরের অংশটা হচ্ছে এরশাদ বাংলাদেশে এসে কি করছে। তো এই কবিতাটা নিয়ে কেউ বিশ্বাস করে না যে এটা আমার লেখা। আমার জানাশোনা মানুষ এরা কেউ না, এরকম উড়নচণ্ডী মার্কে একটা মানুষ এইরকম কবিতা লিখতে পারে না, তাদের ধারণাটা এরকম। এমনকি আমার পরিবারেও আমার বাবাও কোনোদিন ভাবে না যে এর দ্বারা এরকম কাজ করা সম্ভব। আমাকে এরকম ভাবতো যে ও কোনো সংসারের খোঁজ খবর রাখে না, ওকে এগুলো বলে লাভ নাই। আমার মাও বলতো যে এই ছেলেটা আমার পাগল ছেলে। তো ওই লেখাটা, আর আমাদের এলাকার যে চেয়ারম্যান উনি আমাদের সম্পর্কে ভাই হন, আমাকে ডাকলেন, এই এদিকে তুই কি কবিতাটা, সে এক জঙ্গলি পাখি তোর লেখা? জি। এটা তুই কেন লিখলি? তোর জেল হতে পারে, জেল খাটলে নেতা হয়ে যাব। আমি ভাই হিসেবে তাকে মজা করছিলাম, কিন্তু আমার ভিতরে একটা বড় প্রেরণা এটা, যে আমাকে কেউ বিশ্বাস করছে না আমি লিখছি, এটা আমার লেখা, কিন্তু কেউ বিশ্বাস করছে না যেটা আমার লেখা, তাহলে আমার লেখা ঠিক আছে। এইটা একটা প্রেরণা হিসেবে কাজ করে আমার। কবিতা তো লিখতেন এবং চমৎকারভাবে সেটা পত্রিকায় প্রকাশ হলো, প্রশংসা পেল। কবিতা কি আবৃত্তি করা হতো কখনো, বা পাঠ করা হতো কখনো? আজও পর্যন্ত নিজের কোনো কবিতাই আমার মুখস্থ নেই পাঠ করব বলে। কবিতা জীবনানন্দ, রবীন্দ্রনাথ, নজরুল পড়ার জন্য পড়া, এবং পড়তে পড়তে যতটুকু মনে হয় যে আমার এইভাবে পাঠ করা দরকার, আবৃত্তি সেগুলো হয় কিনা তা আমি জানি না। আজকে আমাদের এই আয়োজনে যদি একটু আবৃত্তি বা পাঠ যেটাই বলি না কেন শুনতে চাই, সম্ভব শোনানো? হ্যাঁ, আমি একটু চেষ্টা করি। আমার মোবাইলটা থেকে একটু বলতে হবে। এটা মার্চ মাস, আমি দেখি মার্চের কোনো একটি কবিতা। জি। কাল রাত্রি। কাল রাত্রির অনুভূতি বুঝি না আজ, আধার বুঝি, কালো বুঝি, অপারেশন সার্চ লাইট বুঝি না, ভয়ঙ্কর সে রাতের দৃশ্যপট ছোঁয় না আমাকে। রাজার বাগে রক্ত নাচানো সাহসের ভেতরে ঘুরে দাঁড়ানোর গল্পটা যেন আমারই গল্প। আমি সেই সময়টাকে ধারণ করেছি পরবর্তী 9 মাসের ইচ্ছে শক্তি হিসেবে, কিন্তু গল্প আরো আছে। আমাকে গল্প শুনিয়েছিল ইতিহাস, সব গল্পই কেমন দুরকম দুরকম। কোনো একটি গল্পকে আমি মেনে নিয়েছি আমার নিজের মতো করে, কোনো একটিকে অবিশ্বাস করতেই হয়েছে। সেই অবিশ্বাসটা বড় নির্মম হয়ে দাঁড়িয়েছে আজকাল। মঞ্চ থেকে মঞ্চে, ব্যক্তি থেকে ব্যক্তিত্বে, নেতৃত্ব থেকে কর্তৃত্ব পর্যন্ত দুভাগ হয়ে গেছে সবাই। আর সে দুভাগের স্পষ্টীকরণ সূচকের নাম দিয়েছি আমরা মুক্তিযুদ্ধের চেতনা। বাতি নিভিয়ে খুঁজি আধারের কালো, কালো সে তো পাশেই থাকে আষ্টে পৃষ্ঠে গেঁথে। মুক্তিযুদ্ধের চেতনার 50টি প্রদীপ জ্বালিয়ে সেই কালোকে দূরে সরিয়ে দিতে চাইলে কালো আরো ঘনীভূত হয়, আরো অন্ধকারে তলিয়ে যায় আজকের কাল রাত্রি যাপনে। বেদনা বুদবুদ হয়ে ওঠে, সুতো থেকে তসবির দানার মতো ঝরে পড়ে কাল রাত্রির গল্প, লাশ আর আগুনের গল্প। মেশিন গান আর বন্দুকের গুলির শব্দ যে গল্প তৈরি করেছিল, যে গল্প ঢাকা শহরকে বানিয়েছিল প্রেতপুরী, সেই গল্প আজও শুনতে শুনতে গা সওয়া হয়ে গেছে সব। মুক্তিযুদ্ধের চেতনাও হয়ে গেছে মুখস্থ বলি। বাহ, দারুণ, অসাধারণ একটি কবিতা, চমৎকারভাবে পাঠ করেছেন আপনি। আমরা আবারও আপনার পড়াশোনায় ফিরে যাই। আপনি রাজশাহী আর্ট কলেজের পরে কোথায় ভর্তি হলেন? রাজশাহী আর্ট কলেজে আমি প্রি ডিগ্রি কমপ্লিট করেছি। প্রি ডিগ্রি বলতে এটা অনেকেই বোঝে না। আমাদের চারুকলায় একসময় এই 2 বছর মেয়াদি একটা কোর্স, যেটাকে ইন্টারমিডিয়েট সমমান ধরা হয়, কারণ তখন আমরা এসএসসি পাস করে চারুকলায় ভর্তি হতাম। তো 2 বছর শেষ করার পর আমরা সিদ্ধান্ত নিতাম কে কোন ডিপার্টমেন্টে নিয়ে পড়বো আর কি। ওই 2 বছরে আমাদেরকে প্রায় 14টা বিষয়ে ধারণা দেওয়া হতো। তো রাজশাহীতে জীবনটা কেমন হবে, শিল্পের আন্দোলনটা কেমন, শিল্পের গতিটা কেমন, বা
এই শিল্প দিয়ে আমরা কতদূর যেতে পারবো, এই স্বপ্নগুলো দেখা তখন খুব কঠিন ছিল। সে কারণে আমি মাইগ্রেশন করে ঢাকা ইউনিভার্সিটিতে চলে আসি। জানতে চাই কেমন ছিল? এটা একটা অন্যরকম জীবন, যে জীবনটা কখনোই ভোলা সম্ভব নয়। আর সেটা যদি ঢাকা ইউনিভার্সিটি হয়, আমি তো আমার সন্তানদেরকেও বলি ইউনিভার্সিটি যদি পড়তে হয় তাহলে ঢাকা ইউনিভার্সিটি। কি জন্য? যে একটা ইউনিভার্সিটিতে সবগুলো প্রবলেম ফেস করতে হবে, দেশীয়, জাতীয় এবং আন্তর্জাতিক। সবগুলো সমস্যাকে যদি মোকাবেলা করা না হয় ওটা ইউনিভার্সিটি হয় না। এই জন্যে ইউনিভার্সিটি মানেই ঢাকা ইউনিভার্সিটি। তো আমার সৌভাগ্য ঢাকা ইউনিভার্সিটি প্রাচ্যের অক্সফোর্ডে পড়ার সুযোগ হয়েছিল। আমি প্রি ডিগ্রি কমপ্লিট করে ঢাকা ইউনিভার্সিটির গ্রাফিক ডিজাইন বিভাগে ভর্তি হই। আচ্ছা, যদিও ইচ্ছা ছিল পেইন্টিং নেওয়ার জন্য, পেইন্টিংটা আমার মনের মধ্যে ছিল। আবার ওদিকে ভাস্কর্যে আমার খুব ভালো মার্কস ছিল, প্রিন্ট মেকিংয়েও ভালো মার্কস ছিল। এই তিনটা ডিপার্টমেন্টে আমার টার্গেট ছিল। কিন্তু এই তিনটা ডিপার্টমেন্ট ওই ঢাকা ইউনিভার্সিটিতে যারা প্রথম থেকেই প্রি ডিগ্রি করে তাদের জন্য, এরা ওখানে অন্য ডিপার্টমেন্টে অন্য জায়গা থেকে যারা মাইগ্রেট করে আসে তাদেরকে নেওয়া হয় না। আচ্ছা, তখন আমি বাধ্য হয়ে গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্টে গেলাম, কারণ ওখানে কাইম স্যার আছে। আচ্ছা, কাইম চৌধুরী একজন স্বপ্নের মানুষ আমার। আচ্ছা, চিত্রশিল্পী কাইম চৌধুরী। জি, দারুণ। তো গ্রাফিক ডিজাইনে ভর্তি হলাম এবং গ্রাফিক ডিজাইনে পাশাপাশি আমার পাশেই ছিল ভাস্কর্য ডিপার্টমেন্ট, তার পাশে ক্রাফটস ডিপার্টমেন্ট। ওই দুটো ডিপার্টমেন্টে গিয়েও খুনসুটি করে ওদের কাজগুলো করতাম, ওদের কাজগুলো শিখতাম। আবার অফ টাইমে আমাদের তো এরকম ছিল না যে স্যার বসে থাকবেন, ছাত্র বসে থাকবেন, ক্লাস চলছে, এরকম না। স্যার এসে দেখে গেলেন আমরা ক্লাস করছি, গান গাচ্ছি, শীষ মারছি, ছবি আঁকছি, সব ডিপার্টমেন্টে একই চিত্র। আবার ইচ্ছা হলো বের হয়ে গেলাম, চা খেয়ে আসলাম। কারণ একটা ছবি এরকম ছিল কাজ, কোনো কোনো একটা ক্লাস হতো একদিনের, কোনো কোনো ক্লাস হতো 7 দিনের। এটা 7 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে, এটা 3 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। তো আমাদের অনেক সময়, তো আমরা করতাম কি এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে গিয়ে বন্ধুকে ডেকে নিয়ে চল চা খেয়ে আসি। তো পেইন্টিং ডিপার্টমেন্টে গিয়েও ওদের সঙ্গে আড্ডা দিতাম এবং ওরা পেইন্টিংয়ের খুঁটিনাটিগুলো ওদের কাছ থেকে বুঝে নিতাম আর কি, কীভাবে করছিস, কীভাবে মিডিয়া ব্যবহার হচ্ছে। যার কারণ যে আমার তো টার্গেট ছিল পেইন্টার হব। পেইন্টার যখন হতে পারলাম না, আর আমরা এমন একটা সময় গ্রাফিক্স ডিজাইন পড়েছি যখন কম্পিউটার আসেনি, আমরা যা করতাম তুলি দিয়ে করতাম। কিন্তু সেটাই ছিল আমাদের জন্য খুব বড় একটা শিক্ষা। আজকালকার এই যারা গ্রাফিক ডিজাইন করছে তারা কম্পিউটার ব্যবহার করছে, কিন্তু তুলির যে কাজটা তাদের ভিতরে কিন্তু হচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয় লাইফের সাথে আরেকটা বিষয় উল্লেখ করতে হয়, সেটা হচ্ছে হল লাইফ। আপনি কি হলে ছিলেন নাকি? জি, হলে ছিলাম। আচ্ছা, কোন হলে স্যার ছিলেন? এফ রহমান হল এক্সটেনশনে ছিলাম, যেটা আমাদের চারুকলার সব ছাত্র ওখানে থাকতো, শাহনেওয়াজ ভবনে, নিউ মার্কেটের পিছনে। ওই ভবনে থাকতাম এবং ওই ভবনটা হচ্ছে একটা বাইরের লোক যা বলে আর কি, বাইরের লোকরা ওই ভবনটাকে মনে করে যে এটা একটা পাগলা গারদ। আচ্ছা, আর আমরা শিল্পীরা যখন এক জায়গায় থাকি, এরা এত স্বাধীন, এত স্বেচ্ছাচারী যে যখন যে যার যা মনে হচ্ছে তখন সে তাই করছে। এই হল লাইফটা রাত 2টা পর্যন্ত আমাদের হইচই চলতো। আচ্ছা, মুক্তমনা মানুষদের আসলে আচরণ অনেক সময় এরকম হতে পারে, এটা আসলে আমরা পজিটিভলি দেখব। স্যার, আমরা আপনার কর্মজীবনের দিকে একটু যাই। যে চারুকলায় আপনার গ্রাজুয়েশন কমপ্লিট হলো, মাস্টার্স কি এখানেই করেছেন? মাস্টার্স করতে পারিনি। আচ্ছা, তার আগে 91 সালে আমার গ্রাজুয়েশনটা কমপ্লিট হয়। তারপরে সার্কুলার পেলাম, গভর্নমেন্ট হাই স্কুলে শিক্ষক নিয়োগ হচ্ছে। আমি ওখানে অ্যাপ্লাই করি এবং চাকরিটাও হয়ে যায়। কোথায় পোস্টিং হয়? বান্দরবান গভর্নমেন্ট হাই স্কুলে। আচ্ছা, প্রকৃতি ভালোবাসতেন জন্যই হয়তোবা প্রকৃতিতে গিয়েই পড়লেন। না, এত সহজ ছিল না। আমি তখন রমজানের ছুটিতে বাড়িতে, তো হলের ঠিকানা দেওয়া ছিল। আমার একটা বন্ধু হলে ছিল, সে আমার এক বেশ জুনিয়র হয়ে যায় যে কোনো কারণে। ও আমার রুমেই ছিল, ও জানলো যে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসছে। তো আমাকে চিঠি লিখলো যে তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার আসছে, তুমি আসো, তোমার পোস্টিং বান্দরবানে। তো বন্ধু বান্দরবান বলতেই পারে। তা আমি আমার বড় ভাইকে বললাম আমার তো চাকরি হয়ে গেছে, পোস্টিং বলে বান্দরবানে। ও বলছে যে না, এটা তোর বন্ধুই আর কি মারছে, আর কি বান্দরবান কি এই জয়পুরহাট থেকে বান্দরবানে দিতে পারে। তবু আমি
সন্দেহ নিয়েই ও বললো, আমার বড় ভাই বললেন যে তুই আজকে রওনা দে। আমি ঢাকায় আসলাম, এসে অ্যাপয়েন্টমেন্ট লেটার খুলে এমন নিশ্চিত হলেন একদম অথই সাগরে পড়ে গেলাম যে বান্দরবনে, আমি তো চট্টগ্রামেই যাইনি কখনো, বান্দরবনে কিভাবে যাব। তারপর পাতা উল্টাতে উল্টাতে দেখি যে আমার এক বন্ধু, ওর বাড়ি গাইবান্ধা, ওরও বান্দরবান গভর্নমেন্ট গার্লস স্কুলের চাকরি, আচ্ছা আমারটা হাই স্কুলে, আমারটা কিন্তু বয়েজ স্কুল না, 3 পার্বত্য জেলায় 3টা স্কুল আছে এরকম কম্বাইন্ড, তো ছাত্রছাত্রী 2টাই আছে। আচ্ছা ওকে আমি বললাম যে তুমি কি যাচ্ছ? হ্যাঁ যাবো না কেন, চলো যাই। তো যাওয়া, ও একসময় চট্টগ্রাম আর্ট কলেজে একটা সময় ভর্তি ছিল, ফার্স্ট ইয়ারটা ওখানে করে আবার রাজশাহী আর্ট কলেজে ভর্তি। আচ্ছা তো ওর কিছুটা অভিজ্ঞতা থাকার কারণে ও আমাকে বললো চলো আমি আছি। এই 2 বন্ধু চলে গেলাম বান্দরবনে। বান্দরবনে গিয়ে জয়েন করলাম। তারপরে বিকেলবেলা ঘুরছি ফিরছি, কোনো মানুষ নাই রাস্তায়, একেবারে শুনশান মা। আর হয়েছে আমাদেরকে শান্তি বাহিনীর ভয় দেখানো হয়েছে, ম্যালেরিয়ার মশার ভয় দেখানো হয়েছে, এগুলো নিয়ে তটস্থ আমরা মোটামুটি কেমন করে আমরা বেঁচে থাকবো, এটাই একটা চিন্তার বিষয়। আমার একটা স্যার একটা চিঠি দিয়েছিলেন যে বান্দরবান কলেজের একজন টিচার আছেন, ওনার সঙ্গে তুমি দেখা করো, তোমার একটা থাকার জায়গা উনি করে দিবেন। এই চিঠিটা নিয়ে আমি কলেজে যাচ্ছি, শুনশান রাস্তা, একটা জন প্রাণী নাই, 3:30 বাজে মাত্র। তো আমার বন্ধু বলছে যে আমি এই রাস্তায় যাব, পাশেই পাহাড়, এত উঁচু পাহাড়, ওখানে তো শান্তি বাহিনীর গুলি মেরে দিতে পারে, যাবো না, দাঁড়াও। দাঁড়ায় আছি, দেখি যে উল্টা দিক থেকে একটা লোক আসছে, এই লোকটার জন্য দাঁড়ালাম। দাঁড়ায় আমি যখন জিজ্ঞেস করলাম ভাই এখানে কলেজটা কোথায়, উনি এমন একটা, ওনার কণ্ঠের মধ্যে একটা সুর ছিল, স্বরটা এরকম যে আমার পরিচিত, এই তো সামনেই যান, এই সামনে গেলেই পাবেন। এই টোনটা হচ্ছে নওগাঁ এলাকার। তো আমি, আপনার বাড়ি কোথায়? বলে রাজশাহী। আমি, না আপনার বাড়ি নওগাঁ। হ্যাঁ আমার বাড়ি নওগাঁ। তো আমি বললাম যে আমার বাড়ি পাঁচবিবিতে, আমরা কালকে আসছি বান্দরবনে, এখানে শান্তি বাহিনীর খবর কি? কোনো শান্তি বাহিনী নাই। আচ্ছা ম্যালেরিয়াও নাই, আপনার কোনো চিন্তা নেই। যদি একান্তই ম্যালেরিয়ার ভয় লাগে তো মশারি টানা একটু শুবেন আর কি। এই যে লোকটা ভয় ভেঙে দিল আমাদের। আমরা তখন ওই কলেজে গেলাম, ওই টিচারের খোঁজ নিলাম, থাকার ব্যবস্থা, একজন আনসার এডজুটেন্ট আমাদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। বাসা ছিল না, ভাড়া বাসা পাওয়া যেত না তখন, এরকম একটা পরিস্থিতি ছিল। তো চারিদিকে আমরা বিকেল হলে অনেক টিচার জয়েন করেছি, ডাবল শিফট স্কুল 28 জন, আমরা এখানে গার্লস স্কুলে 11 জন, এই আমরা 39 জন টিচার বিকেলবেলা একসঙ্গে বের হতাম। মানুষ তাক লেগে এরকম দেখতো যে এতগুলো লোক কে। পরে যখন জানলো হাই স্কুলের স্যার, ওখানে একটা জিনিস ভালো যে স্টুডেন্টের স্যার মানে তার গার্ডিয়ানেরও স্যার, সবাই স্যার ডাকেন। এই পরিবেশটা খুব সুন্দর, আর সম্মানের দিকটাও ভালো ছিল। এদিকে সৌন্দর্য তো আছেই, পাহাড়ি সৌন্দর্য, যেদিকে প্রত্যেকটা জায়গায় পিকনিক স্পট। আমরা তো আমাদের প্লেনল্যান্ডের একটা সুন্দর জায়গা পাইলে ওখানে ছুটে যায় সবাই, ওখানে পুরো জায়গাটাই পিকনিক স্পট। তো আমি আমার বন্ধুটাকে বলি, ও এখন রাজশাহী আর্ট কলেজের, এখন রাজশাহী চারুকলার টিচার, কিন্তু পল চলো এখানেই থেকে যাই, ছবি আঁকার জন্য উত্তম জায়গা। কিন্তু পল ধীরে ধীরে ভিতরে ভিতরে বদলির চেষ্টা করেছে, আমি জানি না, ও বদলি হয়ে চলে আসছে 2 মাসের মধ্যে। আমি কিন্তু থেকে গেছি। আচ্ছা, কিসের টানে থাকলেন? অনেক কিছুর টানেই। প্রথমত যে আমি ওই যে ওখানে গিয়ে একটা ক্লাবের সঙ্গে পরিচয় হয় 1993 সালের 21শে ফেব্রুয়ারি। এদিকে 21শে যে আমরা আলপনা করতাম, দেয়াল লিখন করতাম, এটা করতে পারলাম না, বড় একটা আক্ষেপ। তো আর ওখানে আমি যে এখানে আমরা রুমটা নিয়েছিলাম থাকার জায়গা, তার ঠিক সামনেই শহীদ মিনার, ছোট্ট একটা শহীদ মিনার। লোকজন হুমড়ি খেয়ে পড়ে শহীদ মিনারে ফুল দিচ্ছে, আমরাও গেলাম। আমার এক কলিগ বললেন যে আমিন ভাই, এইখানে একটা ক্লাব আছে, প্রতিষ্ঠিত সঙ্গীতের ক্লাব, এরা আপনার কাছ থেকে একটা আলপনা করে চায়। তো এটা আমার জন্য বিরাট একটা পাওয়া, আরে আলপনা করে চাচ্ছে, আলপনা করার সুযোগ পাচ্ছি আমি, ঠিক আছে করে দেব। কখন করবে? এই ফুল দেওয়ার পরে। ঠিক আছে। তো আলপনা আমরা তো প্লাস্টিক পেইন্ট দিয়ে করি, এটা টানলে চলে যায়। ওরা নিয়ে এসছে সিনথেটিক এনামেল,
এতটুকু টানা যায় না। সেই আলপনা আমার শেষ হলো 3:30টায়, রাত 3:30টায়। ওরা এদিকে হারমোনিয়াম বাজিয়ে গান গাচ্ছে, আমি এদিকে আলপনা করছি। যথেষ্ট সহযোগিতা করেছে, ওদের সঙ্গে আস্তে আস্তে পরিচিত হয়ে গেলাম, ওদের ক্লাবে উঠা বসা করলাম এবং পরের বছর 1399 সালের পয়লা বৈশাখটা উদযাপন করলাম খুব সাড়ম্বরে। আচ্ছা, আমি কিছু মুখোশ করে দিলাম, কিছু মুকুট করে দিলাম, আর কিছু এই হাতে রাখার মতো ফেস্টুনের মতো কিছু কাজ করে দিলাম, যেন একটু উৎসব মুখর একটা বর্ণিল একটা শোভাযাত্রা যেন বের করতে পারে। সম্পূর্ণ উদ্যোগটা আমি ওদেরকে জানালাম যে আমি এই চাই, আপনারা কি করবেন? হ্যাঁ করব। এবং তখন একটা আনন্দের ব্যাপার ছিল যে পয়সা লাগতো না, সবাই কিন্তু আন্তরিকভাবেই অংশগ্রহণ করলেন এবং ভালো একটা র্যালি করলাম, মঙ্গল শোভাযাত্রা করলাম। একটা গাড়িতে উঠে এই আমরা সবাই এসে হে বৈশাখ গাই গিয়ে সারা শহর প্রদক্ষিণ করলাম। এই কনসেপ্টটা পাওয়ার পর পরের বছর 1400 সাল, তখন ওখানকার সবগুলো প্রশাসন ওই ক্লাবকে ধরলো যে পয়লা বৈশাখ বড় করে করতে হবে। আচ্ছা, তো ওই পয়লা বৈশাখটা আমরা করেছিলাম। আমি একটা বড় একটা শাপলা করেছিলাম, একটা ট্রাকে, পুরো একটা ট্রাকে যেন ধরে একটা শাপলা, আর বিশাল একটা একতারা করেছিলাম আর একটা ট্রাকে। এ দুটো, কারণ অনেক দিন লাগে, আমি যদি একটা দোয়েল করতে যাই অনেক দিন লাগবে, তো এই শাপলাটা করেছিলাম দোয়েল না করে। তারপরে ওখানে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, তারপরে জেলা পরিষদ, তারপরে আর্মি প্রশাসন, তারপরে মন্ত্রী, রাজার, সবগুলো একত্রিত হয়ে সর্ববয়স্ক 103 বছর বয়স ছিল ভদ্রলোকের, ওনাকে দিয়ে আমরা র্যালিটা উদ্বোধন করি। এবং এই যে সর্বযুগের সবচেয়ে যাবৎকালের আর কি যাকে বলে সেরা বৈশাখী র্যালিটা আমরা ওখানে করি। স্যার, বান্দরবনের জীবনটা আসলে খুবই আনন্দময় ছিল আপনার। নানা সামাজিক কর্মকাণ্ডে আপনি যুক্ত ছিলেন। আপনার শিক্ষকতাটা কেমন উপভোগ করছিলেন ছোট্ট করে শুনবো, তারপরেই আপনি বিভিন্ন ধরনের বই প্রকাশ করেছেন, কবিতার বই বিশেষ করে, আমরা সেগুলো নিয়েও গল্প শুনবো। শিক্ষকতাটা আসলে এখনো আমি মনে করি না যে আমি শিক্ষক হতে পেরেছি। এটা খুব টাফ একটা বিষয় যে শিক্ষক হয়ে ওঠা। আমার একজন টিচার বলতেন, শিক্ষক মেড, শিক্ষক বর্ন, দুইভাবে শিক্ষক হয়। তা আমি দুই ক্যাটাগরির কোনোটাতেও পড়ি না। আমি এখনো বলি যে আমি বান্দরবান গভর্নমেন্ট হাই স্কুলে চাকরি করি। আসলে একটা বাচ্চার কাছে শিক্ষক হওয়া খুব কঠিন, তবু চেষ্টা করে যাচ্ছি যে ওদেরকে একজন শিক্ষক যতটুকু দিতে পারে, যতটুকু আবিষ্কার করতে পারে। বেশ কিছু স্টুডেন্ট আমি ওখানে তৈরি করেছি যারা চারুকলায় উচ্চতর ডিগ্রি নিয়ে দেশে বিদেশে অবস্থান করছে। এর মধ্যে একজন চীনের একটা ইউনিভার্সিটিতে শিক্ষক হয়েছে। বাহ, খুবই দারুণ ব্যাপার। সে এখান থেকে গিয়ে ওখানে ওই ইউনিভার্সিটিতেই লেখাপড়া করে মামুংসো বললাম, ওখানে টিচার হয়েছে, ভালো পজিশনে আছে। আরও কিছু স্টুডেন্ট আছে যারা অস্ট্রেলিয়া বা কানাডাতে অবস্থান করছে। তাহলে আমরা বলতেই পারি যে শিক্ষক হিসেবেও আপনি বেশ সফল, এবং আপনি সফল কিন্তু আপনার বই প্রকাশের মাধ্যমেও। আমরা যতদূর জেনেছি যে এ পর্যন্ত 6টি বই প্রকাশ হয়েছে আপনার। জি, একটু বইয়ের গল্পগুলো শুনি, এবং আমরা দেখতে পাচ্ছি কিছু বই। সাকি, আমরা কি দেখবো বইগুলো? আমার প্রথম কাব্যগ্রন্থ দহনে বর্ষণে স্বপ্নবধ, এটা বেরিয়েছিল 2001-এ। এটাও বের হতো না যদি আমার কলিগরা চেপে না ধরতেন। ওনাদের চেপে ধরার কারণেই 2001 সালে আমি ওটা বের করি। এবং ওটা বের করাতে আমার একটা জিনিস হয়েছে যে কবিতার প্রতি যে দায়িত্ববোধ সেটা আমার বেড়ে গেছে। তারপরে তার 17 বছর পরে দ্বিতীয়টা বের করেছি, শব্দ করি চাষ। এরকম একটা ছোট্ট বই আমার ইউনিভার্সিটির জীবনে 90-এর দিকে খুব জনপ্রিয় ছিল এটা। আমার এরকম একটা করার খুব ইচ্ছা ছিল, তা আমি সেটা 2018-তে গিয়ে করলাম। আর আমার তৃতীয় কাব্যগ্রন্থ একক, যেটা মৃত্তিকা মন্থন, এটা আসলে আমার করাই হতো না যদি ধ্রুবেশ আমার বন্ধু, ও যদি আমাকে চেপে না ধরতো। তো ও আমাকে চেপে ধরার কারণেই আমি ওকে পাণ্ডুলিপি দিই এবং প্রচ্ছদটা ওর করা। হ্যাঁ, আর সর্বশেষ যেটা করেছি 22 সালে ইচ্ছেগুলো, এটা আমি একসময় ফেসবুকে ছোট ছোট করে 4 লাইন করে করে লিখতাম ইচ্ছেগুলো। এই 4 লাইনের একটা করে ইচ্ছে লিখতাম। একসময় গিয়ে 101টা ইচ্ছে দাঁড়ালো।
এই 101টা ইচ্ছে দিয়ে আমি এই গ্রন্থটা করেছি। এটার মধ্যে সব ধরনের কথাবার্তা আছে, রাজনীতি, অর্থনীতি, সমাজ এবং হাসি তামাশা, ব্যঙ্গ, কৌতুক সব আছে এই ইচ্ছেগুলোর ভিতরে। এখনো কি লেখালেখি তো চালিয়ে যাচ্ছেন? হ্যাঁ, লেখালেখির ভিতরে আছে। জি স্যার, আপনি এছাড়াও বাংলাদেশ বেতারের নাটিকা, স্পট, জিঙ্গেল লিখেছেন প্রায় অর্ধ শতাধিক বলা যায়। এ সম্পর্কে যদি একটু শুনতে চাই। নাটিকা বা স্পট লিখবো এই ধরনের কোনো টেন্ডেন্সি আমার কখনো ছিল না। আমি গীতিকার, আমাকে দিয়ে, আমি যদিও আধুনিক গানের গীতিকার, এটা একটা মজার জায়গা যে আমি এনলিস্টেড হলাম আধুনিক গানে, কিন্তু আমাকে প্রথম গান দেওয়া হলো ডিজিটাল বাংলাদেশ নিয়ে একটা গান লিখে দেন। তারপরে দেওয়া হলো কি সামনে নির্বাচন নিয়ে একটা গান লিখে দেন। তারপরে দেওয়া হলো যে মাতৃদুগ্ধ নিয়ে একটা গান লিখে দেন। তারপরে দেওয়া হচ্ছে যে সচেতনতামূলক সব গান আমাকে লিখতে হচ্ছে, এরকম কিছু। তারপর দিবস ভিত্তিক গান লিখতে হচ্ছে, বিভিন্ন দিবসে লিখছি। আগে একটা সময় ছিল 17 মার্চ, 15 আগস্ট, তারপরে 26শে মার্চ, 16 ডিসেম্বর, তারপরে ঈদে মিলাদুন্নবী, ঈদ, রমজানের ঈদ, কোরবানির ঈদ, এইসব দিবস ভিত্তিক গানগুলো লিখতে হয়। তো লিখছি, ফরমাইশি লেখা লিখতে লিখতে এমন হয়ে গেছে যে এখন আমি এই ফরমাইশি লেখা লিখতে পছন্দ করি। কেউ একটু গান চাইলেও আমি লিখে দিতে পারি, আচ্ছা, এরকম হয়। তারপরে ওই তৎকালীন যে আঞ্চলিক পরিচালক ছিলেন উনি একদিন আমাকে বলেন যে উনি খুব অনার করতেন, স্যার আমাকে একটা নাটক লিখে দেন। আচ্ছা, তাই আমি বললাম যে আমি নাটকের লোক না, আমি তো নাটক লিখবো বা লিখতে জানি না। আপনি একটু চেষ্টা করলে পারবেন। আমি চেষ্টা করলে পারবো কিনা তা জানি না, তবে আমার এই ব্যাপারে কোনো আগ্রহ নাই, নাটক আমাকে টানে না। স্যার আমি একটা বিষয় দিয়ে আপনি লিখে দেন, 5 মিনিটে একটা নাটক লিখে দেন 5টা ক্যারেক্টার দিয়ে। উনি একটা বিষয় দিলেন, ওটাও সচেতনতামূলক। তো আমি আসলে রেডিওর শ্রোতা ছিলাম, আমি বগলের মধ্যে রেডিও নিয়ে শুয়ে থাকতাম, কখন আমার গানটা বাজবে, কখন আমার, তো এই নাটক শুনতাম না, কিন্তু কখনো কখনো গানের অপেক্ষা করতে করতে নাটক শোনা হয়ে যেত। তো একজন বেতার শ্রোতা হিসেবে আমি কি চাই, বেতারের কাছ থেকে আমি কি চাই, কীরকম ভাষা চাই, এই জিনিসগুলো আমার ভিতরে ছিল। আচ্ছা, যার কারণে আমি একটা নাটক ওনাকে দিলাম, উনি সেটা প্রচার করলেন। তো চট্টগ্রাম থেকে যে প্রডিউসার গেলেন উনি বললেন যে আমার এই নাট্যকারকে লাগবে। তো উনি আমাকে ফোন করে ডেকে নিলেন, আমি গেলাম। আমার প্রথম কথা হচ্ছে যে আমার নাটকটা কেমন হয়েছে সেটা আপনি বলেন। তো প্রডিউসার বলছে যে আমি তো ঢাকা বেতারের নাটকও আমি করি, এখানে স্ক্রিপ্ট আসে, তা আপনার জন্য সুখবর হচ্ছে যে আপনি ওদের সমকক্ষ। বাহ, এই একটা কমপ্লিমেন্ট আমাকে আবার একটা প্রেরণা দিয়ে দিল। আমি লিখতে 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 আমি বারবার বলি যে লিখবো না, এক সময় বললাম যে এই ব্যক্তিগুলো বান্ধবানে যারা নাটকের সঙ্গে জড়িত ওনাদেরকে দেন। তো আরডি আমাকে বললেন যে আপনি বলেন, কিন্তু আমাকে এই ডায়লগটা কে দেবে যে কিরে মা তুই জিমাইতেছিস কেন, ঠিক এই কথাটাই বলেছিলেন। তো আমি বললাম যে এই ডায়লগ আপনি কোথায় পেলেন? আপনি লিখছেন। আচ্ছা, বয়ঃসন্ধিকালীন একটা নাটকের মধ্যে আমি এই কথাটা লিখেছিলাম। মেয়েটা খুব উচ্ছল একটা মেয়ে, হঠাৎ করে তার প্রথম পিরিয়ড হয়ে যাওয়ার পর সে একদম ঘরকুনো হয়ে যায়, চুপচাপ বসে থাকে, শঙ্কায় পড়ে থাকে। তোর বাবা বলছে কিরে মা তুই ঝিমাইতেছিস কেন? তো আসলে বেতারের এই ডায়লগগুলো হয় একদম খেটে খাওয়া মানুষদের জন্য, বেতার শোনে তারা, তাদের জন্য যদি আমি ড্রয়িং রুমের ডায়লগ দিই তাহলে কিন্তু হবে না। যার কারণেই আমাকে দিয়ে উনি অনেকগুলো নাটক লিখে নিতে পারে। আচ্ছা, কতগুলো নাটক লেখা হয়েছিল? আমি প্রায় 53টা লিখেছি। আচ্ছা, এতগুলো নাটক 1.5 মিনিট, 3 মিনিট, 7 মিনিট, 20 মিনিট এরকম করে করে প্রায় 53টা। জি, পাশাপাশি ছবি আঁকাটা তো চলছিলই। ছবি আঁকা চলছে। আচ্ছা, কোনো প্রদর্শনী হয়েছে একক বা? একক প্রদর্শনী হয়নি, সুযোগ হয়নি। জি, জয়েন্ট হয়েছে ইউনিভার্সিটিতে থাকার সময়। আর মাঝখানে আমার ভিতরে একটা জিনিস ঢুকেছে, কারণ আমি গ্রাফিক ডিজাইনে পড়ার সময় টাইপোগ্রাফি আমাদের ক্লাস ছিল। তো টাইপোগ্রাফির সেন্সটা যেহেতু আমার ভিতরে আছে, আমি দেখছি যে ফেসবুকে অনেক ক্যালিগ্রাফি পোস্ট হচ্ছে যেগুলো কোনো একাডেমিক কোনো ধারণাই মানে না। তো আমি কি করলাম যে বাংলা ক্যালিগ্রাফি করলাম, অনেকগুলো রেগুলার বাংলা ক্যালিগ্রাফি করছি, রেগুলার করতে করতে, এবং
আমার ভিতরে আমি চাই যে একটা মেসেজ যাক। আমি একজন মুসলিম হিসেবে, আমি একজন ক্যালিগ্রাফার হিসেবে শুধু শিল্প দিলাম তা হলো না, মুসলিম হিসেবে আমার একটা মেসেজ যাওয়া দরকার। যেমন আমরা প্রায় সময় শুনি যে সুবহানাল্লাহ, হুজুররা বলেন কিন্তু সুবহানাল্লাহ বলেন? কোনোদিন হুজুররা বলেন না সুবহানাল্লাহ অর্থ কি, আমি কেন পড়ব। আস্তাগফিরুল্লাহ বলেন, তো আমি সুবহানাল্লাহ দিয়ে শুরু করলাম এবং নিচে লিখে দিলাম আল্লাহ পবিত্র। তারপর আস্তাগফিরুল্লাহ লিখলাম এবং নিচে লিখে দিলাম আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। নাউজুবিল্লাহ লিখলাম, নিচে লিখে দিলাম আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। অর্থগুলো সহ আমি যখন এই জিনিসগুলো লিখলাম তখন আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা তাবলিগি দায়িত্ব পালন করলাম। ইসলামী তাবলিগি দায়িত্ব যাকে বলে, ইসলামের দায়িত্ব তো একটা থাকে, খালি শিল্পের দায়িত্ব থাকে না, তাই না? একটা আমার যেহেতু ধর্ম আছে, আমি যেহেতু ধর্ম মানি, তো আমার এই দৃষ্টিভঙ্গি থেকে আমি আর বাংলা ভাষায় ক্যালিগ্রাফি হয়নি, আরবিক ক্যালিগ্রাফি সারা পৃথিবীব্যাপী হচ্ছে, আমার বাংলা নিয়ে ক্যালিগ্রাফি হয়নি, সেজন্য আমি কিছু বাংলা ক্যালিগ্রাফি করলাম। তারপরে আবার দেখা যাচ্ছে যে আমার ভিতরেও আরবি ক্যালিগ্রাফি করার জন্য একটা প্রেরণা কাজ করছে, যে কিছু ভুল ক্যালিগ্রাফি আসছে। তা আমাদের স্কুল লাইফে কিন্তু আরবি বাধ্যতামূলক ছিল 8 পর্যন্ত। তখন আরবি না লিখলে, খাতা জমা না দিলে আমাদেরকে পিটানো হতো। তো তখন আমি ওই আরবি লেখার প্র্যাকটিসটা ছিল, এবং আমার চাচা মাঝে মাঝে তাবিজ লিখে নিতেন আমাকে দিয়ে, এই তাবিজটা লিখে দিত, উনি এই কাজগুলো করতেন। তো এই জন্য প্র্যাকটিসটা আমার ছিল, আর আমি আরবি ক্যালিগ্রাফিতে আবার ইনভলভ হই এবং আরবি ক্যালিগ্রাফি বেশ কিছু করেছি। আচ্ছা, এই আরবি বা বাংলা যে ক্যালিগ্রাফি, এটার জন্য কি কোনো কোর্স বা কোনো সহযোগিতা কারণ নিয়েছিলেন নাকি সম্পূর্ণ নিজ উদ্যোগে? সম্পূর্ণ নিজের উদ্যোগে। আচ্ছা, কোনো কোর্স করা হয়নি। বাংলাটা তো আমি টাইপোগ্রাফিটা জানি, সেজন্য ক্যালিগ্রাফিতে যাওয়া আমার জন্য কোনো কঠিন কাজ ছিল না। কিন্তু আমার ক্যালিগ্রাফিতে আমি একটা জিনিস এনেছি, যে বাংলা ক্যালিগ্রাফির শরীরের মধ্যে অ্যারাবিক একটা স্টাইল যেন খেলা করে, সেই জিনিসটা আনার চেষ্টা করেছি। তো ওটা করতে গিয়েই আসলে অ্যারাবিক ক্যালিগ্রাফির দিকে আবার আমি ঝুঁকে গেছি। এই আর কি ক্যালিগ্রাফির গল্পটা হয়েছে, বেশ কিছু ক্যালিগ্রাফি হয়েছে। এখনো আমি টার্গেটে আছি, হয়তোবা সুযোগ হলে আমি ক্যালিগ্রাফিরই একটা এক্সিবিশন করব। চমৎকার চমৎকার চমৎকার। স্যার, এই সময়ের ব্যস্ততা নিয়ে যদি জানতে চাই যে কি নিয়ে ব্যস্ত আছেন, যেহেতু আপনি অনেকগুলো সেক্টরে কাজ করছেন। একটা কথা আমি বলি, আমরা মাস্টারি করতে করতে একসময় চক দিয়ে বোর্ডে লিখতাম, তো চকের বক্সের মধ্যে এক লাইন চক সাজানো থাকে, একটা কার্ড দেওয়া থাকে, আবার একটা চক সাজানো থাকে। ওই কার্ডগুলো একদিন নিয়ে আমি পকেটে রাখলাম, তারপরে সিঁড়িতে বসে বসে ড্রয়িং করলাম, করে পকেটে রেখে দিলাম। পরের দিন আবার একটা কার্ড নিলাম, আবার একটা ড্রয়িং করলাম। এই করতে করতে আমার নেশার মধ্যে এমন ঢুকে গেল যে এই সাইজের কার্ড দেখলেই আমি, এমনকি কেউ ভিজিটিং কার্ড দিলে আমি তার ভিতরে ছবি এঁকে ফেলি। এরকম করতে করতে আমি প্রায় 300-350 ছবি এঁকে ফেললাম। তারপরে সেখান থেকে বাছাই করে করে আমি 80টা ছবি বাইন্ডিং করে রেখেছি, যে কোনো সময় প্রদর্শনী করব। দারুণ একটা সবচেয়ে ছোট ছবির প্রদর্শনী। চমৎকার চমৎকার। স্যার, আমাদের অনেক ভালো লাগলো আপনার সঙ্গে গল্প করে। অনেক ধন্যবাদ জানাতে চাই আপনাকে, আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনার যদি কিছু বলবার থাকে, আপনার লেখালেখি, আপনার কাজগুলো, বিশেষ করে নতুন ক্যালিগ্রাফিটা আসতো, আসলে আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আপনি কোনো কোর্স করেছেন কিনা। এই সেক্টরেতে আসলে সবাই খুব একটা আসার সাহসও করতে পারে না, অনেকেই পছন্দ করে। সেক্ষেত্রে এই কাজে কিভাবে নিজেকে সংযুক্ত করা যায় বা এগিয়ে নিয়ে যায়, আপনি যদি কিছু বলেন। আচ্ছা, শিল্পকলা আসলে একটা খুব লং একটা রোড, যেখানে সহজে কোনো সাকসেস হওয়ার কোনো সুযোগ নাই। অনুশীলন ছাড়া কোনো উপায় নাই, সেটা শিল্পকলার যে কোনো শাখায়। তো এখানে যদি আমরা ক্যালিগ্রাফির কথা যদি বলি, ক্যালিগ্রাফি যারা করতে চান তাদেরকে আসলে প্রশিক্ষণে যেতে হবে। ভালো একজন মৌলিকভাবে যে অক্ষরগুলো আমি যদি না জানি, ওই অক্ষরটা ভেঙে আরেকটা অক্ষরের, ওই অক্ষরটাকে অন্য একটা ডাইমেনশনে দাঁড় করানো খুব কঠিন ব্যাপার। আপনারা যারা করতে চান, আপনারা দয়া করে মৌলিক ট্রেনিংটা মৌলিক অক্ষরের ট্রেনিংটা নেবেন, এবং এটা কিভাবে ভাঙা যায় সেই প্র্যাকটিসটাও একজন ওস্তাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন, কিংবা কোনো প্রতিষ্ঠানে গেলে এটা আপনারা নিতে পারবেন। তো প্রতিষ্ঠান হয়ে বা ওস্তাদ হয়ে যদি আপনারা এই পথে আসেন, তাহলে নিশ্চয়ই আপনি ভালো একটা ক্যালিগ্রাফি শিল্পী হিসেবে আপনি প্রতিষ্ঠা পেতে পারেন।
আর ছবি আঁকার ক্ষেত্রেও এরকম যে ছবি না আঁকলে ছবি আঁকা হয় না। যত আঁকবেন আপনার ভিতরে তত ছবি আঁকার মেকানিজমগুলো তৈরি হবে এবং আপনি একই ছবি বারবার আঁকবেন, বারবার অন্যরকম হয়ে যাবে। এটা অনেকটা কবিতার মতো। কবিতা যেমন একবার পড়লেই পড়া হয় না, এটা বারবার পড়তে হয়। একটা ছবিও সেরকম, আপনি বারবার আঁকবেন, বারবারই সেটা চেঞ্জ হবে। আপনার যে ভিতরে যে ঋদ্ধতা তৈরি হচ্ছে, আপনি ঋদ্ধ হচ্ছেন, তার প্রমাণ ওই ছবিতে পাওয়া যাবে। চমৎকার, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন স্যার, অনেক অনেক ধন্যবাদ। মাছরাঙ্গার সব দর্শককে অনেক ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে শুভেচ্ছা, আপনাদেরকে অনেক শুভেচ্ছা।